বর্তমানে তো ওইরকম আপনার গায়েবী মামলাও হয় না, আর ওই যে আপনার স্লিপ পাঠিয়ে বেল দেওয়া হয় না, আর বিচারপতিকে অস্ত্র ঠেকিয়ে ভাই যেটা বলতো পাঠাই দেওয়া হয় না। এখন তো আমি মনে করি যে একটা সুস্থির পরিবেশ আমাদের দেশে বিরাজ করছে। যেটি জানতে চাই ইসকন নিয়ে বা যে রাষ্ট্রদ্রোহ মামলা যেটি হয়েছে সেটি বাদী ছিলেন একজন বিএনপি নেতা। একটু কঠিন হলো আপনার কাছে জানতে চাই এটি যে সেই বিএনপি নেতাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপি কি একটু নমনীয় কিনা ইসকনের বিষয়ে? না, নমনীয় না। দেখেন, এইসব তো রাষ্ট্রদ্রোহী মামলা, এগুলো সাধারণত রাষ্ট্রপক্ষ করে। আমি নিজেও একবার রাষ্ট্রদ্রোহী মামলা খেয়েছিলাম 2007 সালে 111-এ যখন আমাকে গ্রেফতার করা হয়, তখন আমাকে তৎকালীন 16(2) ধারা রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে আমাকে গ্রেফতার করেছে। সুতরাং আমার যে রাষ্ট্র এই রাষ্ট্রদ্রোহী মামলাগুলো করে, এবং শুধু রাষ্ট্রদ্রোহী মামলা কিসের ভিত্তিতে, এই যে আজহারি ভাই যেটা বললেন যে ধর্মীয় ফ্ল্যাগ জাতীয় পতাকার উপর টানাচ্ছে, শুধু এটা না, এখানে গুপ্তচর বৃত্তি আছে, আরও অনেক বিষয়গুলো আছে যেগুলো রাষ্ট্র প্রকাশ করে না। ওই যে স্পেশাল অ্যাক্টের তাদের গ্রেপ্তার, অনেক কথা প্রচার করা হয় না। রাষ্ট্রদ্রোহিতা কী কারণে রাষ্ট্রদ্রোহিতা, এটা আমরা সবাই জানি। আবার কোন কারণে গ্রেফতার করা হলো তাও কিন্তু প্রচার করে না। সুতরাং বিএনপির একজন সমর্থক, ওই ভাই যেটা বললেন হ্যাঁ, সে ওই যে আপনার ওই যে ধর্মীয় পতাকাটার উপরে নিচে জাতীয় পতাকা, এইটার জন্য সে বিক্ষুব্ধ হয়ে এই জন্য দল থেকে তাকে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলা সাধারণত করে হলো আপনার রাষ্ট্র। এখন রাষ্ট্রদ্রোহ মামলা ব্যক্তি করার বিধান তো নাই। এখন আপনি যেটা দেখছেন যে বাংলাদেশে আপনার সাম্প্রদায়িক দাঙ্গা বা কমিউনাল টেরোরিজম যেটাকে বলা হচ্ছে, আসলে তো দেখেন 10% ভার্সেস 90%, এখানে কোনো কনফ্লিক্ট হয়? 90% ভার্সেস 10%, 10% হিন্দু জনগোষ্ঠী, আদার্স 90% মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য মিলে 90%। তো 90% ভার্সেস 10% কখনো কনফ্লিক্ট, এখানে একটা কোএক্সিস্টেন্স হয়, সহাবস্থা নয়। যেখানে এই ভারতের প্রচার মিডিয়াগুলো বারবার বলছে 5ই আগস্টের পর থেকে, আপনি পিছনে অতীত ভুলেই যান, আপনি সেই রিসেট বাটনের চাপ দিতে ভুলেই যান। আপনি 5ই আগস্টের পরে যদি ধরেন, আমাদের হিন্দু মহাসভার প্রধান গোবিন্দ প্রামাণিক নিজেই বলেছে যে 5ই আগস্টের পরে বাংলাদেশে কোনো হিন্দু নিধন বা কনফ্লিক্ট এরকম কিছুই হয়নি। এখন বক্তব্য হলো, দেখেন, আপনার আবেগ দিয়ে বা এই সমস্ত যুক্তি দিয়ে তো রাষ্ট্র চলে না। একটা পলিটিক্যাল ফেনোমেনন এখানে ঘটছে, একটা বৈরিতামূলক সম্পর্ক আমাদের মধ্যে হয়ে যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের সাথে। এই ভিতরে আর কি তাদের এজেন্ট যারা আছে, পলাতক মাফিয়াদের এজেন্টরা তো রয়ে গেছে, আমি প্রথমেই বলছি। তো এখন সরকারেরও উচিত হবে, আমাদের দেশে যে কমিউনাল হারমোনি বিরাজ করছে, এবং এই যে গত দুর্গাপূজা, দোল উৎসব, তাছাড়াও হিন্দুদের অন্য যে আপনার উৎসবগুলো আছে, মুসলমানরা একসাথে ঐক্যবদ্ধভাবে সেটা নিরাপত্তা দেয়, এই জিনিসটা কিন্তু প্রচার করতে হবে বিশ্বব্যাপী। এটা ওরা যে ন্যারেটিভটা তৈরি করেছে যে দেশে হিন্দু ক্লিনজিং হচ্ছে বা হিন্দু নিধন হচ্ছে, যে একটা ন্যারেটিভ তো তৈরি করেছে, মিথ্যা, ফুল মিথ্যাটা ন্যারেটিভ। কিন্তু এর কাউন্টার তো আপনাকে দিতে হবে যে আপনার দেশে হচ্ছে না, আপনার দেশে হচ্ছে না। সরকারকে এই জন্য বিশ্বব্যাপী বাংলাদেশের প্রকৃত চিত্রটা প্রচার করা উচিত। তা না হলে তো ইন্ডিয়া আপার হ্যান্ডে চলে যাবে যে আসলে বাংলাদেশে একটা কমিউনাল কনফ্লিক্ট হচ্ছে। আমরা যদি প্রচারে পিছিয়ে পড়ি, আমাদের দেশে প্রকৃত যেটা হচ্ছে আমরা সেটা প্রচার করা উচিত। যে আদালতে মনে করেন মঞ্জু ভাই বললেন, একজন ধর্মীয় নেতাকে গ্রেফতার করতে গেলে বুঝে শুনে গ্রেফতার করতে হয়। রাষ্ট্র যদি রাষ্ট্রদ্রোহিতা বা রাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি বা রাষ্ট্রঘাতী কোনো সিদ্ধান্ত কেউ নেই, তখন তার ব্যক্তি পরিচয় কিন্তু প্রধান হয়ে ওঠে না, তখন তিনি যে অপরাধী সেটাই প্রধান হয়ে ওঠে। এখন তাকে জামিন দেয়নি, গ্রেফতারে প্রায় জামিন নিয়েছে সরকার। হ্যাঁ, চিন্ময় দাসকেও গ্রেফতারে প্রায় আজকে ম্যাজিস্ট্রেট করে জামিন দেয়নি, জজ করে জামিন দিতে পারে। এটা আমাদের দেশের বিচার ব্যবস্থা, বর্তমানের যে বিচার ব্যবস্থা, এটা তো অবশ্যই আমি মনে করি যে বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনীয়। বর্তমানে তো এরকম আপনার গায়েবী মামলাও হয় না, আর ওই যে আপনার স্লিপ পাঠিয়ে বেল দেওয়া হয় না, আর বিচারপতিকে অস্ত্র ঠেকিয়ে ভাই যেটা বলতো পাঠাই দেওয়া হয় না। এখন তো আমি মনে করি যে একটা সুস্থির পরিবেশ আমাদের দেশে বিরাজ করছে। সুতরাং এই সমস্ত একটা ন্যারেটিভ তৈরি করে কিন্তু আমাদের
বিশ্বব্যাপী প্রচার করা উচিত। এবং যে সমস্ত স্বৈরাচার দোসররা এখনও ক্ষমতায় রয়েছে বিভিন্ন জায়গায়, এদেরকেও কিন্তু বিচারের মুখোমুখি করা উচিত, এদেরকেও গ্রেফতার করা উচিত। তা নাহলে কিন্তু এইখান থেকে যে অর্থের ইন্ধনদাতা, যোগানদাতা, এদেরকে বিচারের মুখোমুখি করা উচিত। এবং একজন আপনার গণহত্যার আসামি মঞ্জু ভাই যেটা বলেন, সে আপনার দেশে পালিয়ে থাকবে, আপনি তাকে দীপ্ত কণ্ঠে বলতে পারবেন না যে আপনি তাকে এক্সট্রাডিট করেন আমাদের দেশে, যেহেতু এক্সট্রাডিশন চুক্তি আমার সাথে ভারতের এক্সট্রাডিশন চুক্তি তো আছে, ওটা এক্সট্রাডাইট করেন। এরপরে দেখেন যে আপনার ইসকনের যে সমাবেশগুলো চট্টগ্রাম বা বিভিন্ন জায়গায় হচ্ছে, সেখানে দেখতে হবে যে ভিডিও ডিটেক্ট করতে হবে ভিডিওতে যে এর মধ্যে কোনো সবাই কি হিন্দু, সব হিন্দু জনগোষ্ঠী এসেছে, না এখানে আওয়ামী লীগের নেতাকর্মীও ভরপুর, না এখানে মুসলমান কিন্তু আওয়ামী লীগ করে, মানে এইভাবে তো বিভেদ করা যায় না। তারপর আপনি যেহেতু এটাকে বলা হচ্ছে যে একটা কমিউনাল কনফ্লিক্ট হিসেবে ভারত প্রচার করছে, সেজন্য আমাদের দেখানো উচিত এই ভিডিও অ্যানালাইসিস করে যে এখানে সে কারা কারা এই ইন্ধনদাতা, এই যে আপনার বিচারাঙ্গনে একজনকে কুপিয়ে মারলো, এটা তো অবশ্যই ভিডিও একটা বিশ্লেষণ করে দেখা উচিত। এই যে আপনি যেটি বললেন যে সেখানে আওয়ামী লীগ আছে কিনা, ছাত্রলীগ আছে কিনা, সবাই হিন্দু সম্প্রদায় বা এটা ভিডিও অ্যানালাইসিস করে দেখা উচিত। আমি শিওর বলছি, আমি দেখা উচিত, পুঙ্খানুপুঙ্খানুভাবে এটা দেখা উচিত। কারণ আপনার প্রতিবেশী রাষ্ট্র আপনার ক্ষমতাসীন দল বিজেপির কলকাতার প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি তো দেখলাম থ্রেটই করলো যে বাংলাদেশের সমস্ত সীমানা নাকি বন্ধ করে দেবে, বলছে না, মানে পরিষেবা যেগুলো আমরা আমদানি করে যেসব জিনিস সবকিছু বন্ধ করে দেবে এবং সীমান্ত ঘেরাও করবে, এরকম একটা কথাও বলছে। আসলে এই সমস্ত তো আপনার সৎ প্রতিবেশী সুলভ এবং বন্ধু সুলভ কথাবার্তা হয় না। সেখানে যদি আপনি সবসময় এর তো একটা আপনার একটা প্রতিবাদী ভাষা দেওয়া উচিত যে আমাদের আজকে আমি দেখলাম বাংলাদেশ সরকারের একটা প্রেস নোট আমি পড়লাম কিছুক্ষণ আগে, পররাষ্ট্র মন্ত্রক থেকে একটা চিঠি লিখছে, খুব সফট চিঠি, পরিশীলিত ভাষায়, মার্জিত ভাষায় সরকার লিখছে। সুতরাং সরকারের এখন মেইনলি উচিত যে আমাদের দেশে যে কমিউনাল হারমোনি প্রিভেল করছে এইটাকে বেশি বেশি করে প্রচার করা। চতুর্মুখী অস্থিরতা যে কয়েকদিন ধরে হলো, সেখানে ছাত্রদের মধ্যে এক ধরনের অসন্তোষ ছিল। আপনি জানেন যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ওই শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানো, এটি আসলে আপনি কি মনে হয় যে সেখানেও কোনো ইন্ধন বা উস্কানি ছিল? এটা খুবই মানে একটা দুঃখজনক ঘটনা যে ছাত্রদের এই বিপ্লবের পিছনে একটা ভূমিকা রয়েছে, প্রশংসনীয় ভূমিকা রয়েছে। তারা একটা ঘটনা যে ডেঙ্গু মশার কামড়ে একটা রুগী মারা গেছে, তার ভুল ট্রিটমেন্টের জন্য 2-3টা শিক্ষা প্রতিষ্ঠান জড়িয়ে পড়ল। এবং এটা তো ঠিক যে সরকার এই ডেঙ্গু মশা নিধন করতে ব্যর্থ, এটা কিন্তু ঠিক। আবার এই ছাত্রদেরও বোঝা উচিত ছিল যে এই যে রোগীটা মারা গেল সেটা আইনের আওতায় যেতে পারত। এখন ছাত্ররা কেন এটা করলো, এর পিছনে ইন্ধন যেটা বলছেন, এর পিছনে ইন্ধন না আশকারা আছে, মানে আশকারা ইন্ধন যদি একই শব্দ হয় তাহলে তাই আছে। কারণ আপনি যখন এই ছাত্রদেরকে বিভিন্ন প্রবলেমে, বিশেষ করে দেখেন আমি এসএসসি পরীক্ষায় এই ছেলেরা বললো যে আমি পরীক্ষা দিব না, 2টা না 3টা পরীক্ষা দিয়ে তাদের পাশ করে দিতে হবে। তাহলে এই যে তখন শিক্ষা উপদেষ্টা এটা পরীক্ষা ছাড়া পাশ করে দিল, এটা কি ঠিক করলো? আবার যখন ফেল করলো, আবার যখন আপনার আবার পাশের দাবিতে রেজাল্ট দিল, হ্যাঁ এটা একটা হইলো। তারপর দেখেন আনসাররা যখন বিদ্রোহ করলো তখন আপনি প্রশাসনকে না রেখে ছাত্রদের ডাকলেন, তাই না? যে ছাত্ররা আন্দোলনে অগ্রণী ভূমিকা, প্রশংসনীয় ভূমিকা রেখেছে, সেই ছাত্রদেরকে কি বুঝলেন না যে তারা তাদের মেলাইন হয়ে যাবে, তাদের ভূমিকাটা আন্ডারমাইন করা হবে তারা যদি সরকারের পরবর্তীতে কোনো পদক্ষেপে যায়। কেন আন্দোলনের সময় তাদের যে ভূমিকা, আন্দোলনে যখন বিজয়ী হয়ে গেল তখন আবার যদি প্রতিবিপ্লব বা ব্যাকক্লাশ যাই বলেন সেটাকে ঠেকাতে যদি আপনি প্রশাসনিকভাবে ব্যর্থ হন, আপনি আবার সেই মানে শিক্ষায়তনের ছেলেদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরোয় আনবেন, এটা কিন্তু আপনার আশকারা দেওয়ার মতোই। তারপরে বিভিন্ন সময় ছাত্রদের দাবি দেওয়ার মুখে আপনি অনেক কিছু করে ফেলছেন। নিজে বলছেন যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, সেখানে এই কোমলমতি বলতে অল্প বয়সী ছাত্ররা, অনভিজ্ঞ, মানে তাদের
রাষ্ট্র পরিচালনা করার অনভিজ্ঞতা রয়েছে, অনেক কিছু বোঝা অনভিজ্ঞতা রয়েছে, তাদেরকে যদি এইভাবে আপনি প্রলোভনের মুখে ঠেলে দেন তাহলে তো এই ঘটনা ঘটবে। তারা চিন্তা করছে ডেঙ্গু মশাই মারা গেছে রুগী, অতএব ওই ডাক্তারকে মারো, ওই শিক্ষা প্রতিষ্ঠান ভাঙো, এটা তাদের মনে হচ্ছে যৌক্তিক দাবি একটা, এবং তাদের সিভিল রাইটস মনে করছে তারা। এটা তাদের ইমোশন থেকে এবং অনভিজ্ঞতা থেকে বলছে। সরকারের এইসব জায়গা আপনার আশকারা দেওয়াটা ঠিক হয়নি। 2 দিন ধরে এই ঘটনা, সেখানে এটাকে নিবৃত করার জন্য সরকারের যে প্রচেষ্টা বা যে পদক্ষেপ নেওয়া, সেটা কি যথেষ্ট মনে করেন কিনা? যে আগের দিন 2টা কলেজে হামলা হলো, পরের দিন ঘোষণা দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য আরেকটি কলেজে হামলা হলো। আপনারা বললাম না, সরকারের ভিতরে যে ভূত বসে আছে, মানে যে শস্য দিয়ে আপনি ভূত তাড়াবেন, সেই শস্যের মধ্যে যদি ভূত অবস্থান করে তাহলে তো আপনার এই সমস্যাগুলো থাকবে। আমরা তো বারবার বলছি যে এই সরকারের প্রশাসন যন্ত্রে, টোটাল সরকারের প্রশাসনে মানে পরাজিত পলাতক মাফিয়ার দোসররা বসে আছে। ষড়যন্ত্র বাইরের থেকে হচ্ছে, ষড়যন্ত্র ভিতর থেকে হচ্ছে। এই জন্য আমি বলছি যে দেখেন, গ্লোবালাইজেশনের এই যুগে আপনি যদি বলেন যে আভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ নাক গলাবে না, এটা আপনি বলতে পারেন। এটা এইভাবে বললে কিন্তু সব শুনবে না, কারণ আপনি একটা গ্লোবাল ভিলেজে বসবাস করেন। সুতরাং আপনাকেও কিন্তু ডিফেন্স তৈরি করতে হবে। আমি সেই জন্য বলছি যে দেখেন, আপনার ভারত বা পরাজিত মাফিয়ারা এমনভাবে সাজিয়েছে যে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প নির্বাচনের আগে সে টুইট করেছে কিন্তু যে বাংলাদেশে এই অপকর্মগুলো হচ্ছে। করছে না, তার ভোটের কৌশল ছিল না, কিন্তু তার কাছে তো কোনো খবর দিয়েছে। আমাদের পক্ষ থেকে কেন তাহলে এই কৌশলটা আপনি না করলেন না? টুইট আসতে পারে। সুতরাং শুনুন, আপনি এই গ্লোবালাইজেশনের এই যুগে আপনাকেও কিন্তু ডিফেন্স নিতে হবে, একটা ন্যারেটিভ তৈরি করতে হবে যে আমার দেশের থেকে আপনার দেশে কতটা আপনার এথনিক কনফ্লিক্ট বা আপনার কমিউনাল হারমোনি আছে আপনি দেখান। এরকম আমাদেরও তো ন্যারেটিভ তৈরি করতে হবে, তাই না? তারপরে দেখেন যে আরেকটা বললেন যে দেশদ্রোহ যখন কেউ করে তখন তার ব্যক্তি পরিচয়, ধর্ম পরিচয়, এথনিক পরিচয় প্রধান হয়ে ওঠে না। যেমন আমি যদি একটু পিছনের দিকে ফিরে যাই, একসময় আমাদের আলেম ওলামাদের প্রচুর গ্রেফতার করা হয়েছে। বলা হয়েছে যে মুসলিম জঙ্গি, ফান্ডামেন্টালিস্ট, তারপরে ফ্যানাটিক, কত শব্দ যে শুনেছি, মৌলবাদ, মানে এই সমস্ত শব্দ, তারপরে ধর্মনিরপেক্ষতা, এত শব্দের ব্যবহার হয়েছে। কিন্তু দেখেন, তখন কিন্তু আমরা বলেছি যে প্রকৃত অপরাধী যদি কেউ করে, তার ধর্মীয় পরিচয় বা তার জাতিগত পরিচয় বা তার রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো পরিচয় মুখ্য হয়ে হচ্ছে না। ঠিক একইভাবে এই বর্তমান যে আপনার চিন্ময় দাস, উনার যদি রাষ্ট্রদ্রোহর বিষয়ে যে সমস্ত বিষয় সম্পৃক্ত, এটা কিন্তু সরকারকে, মঞ্জুভাই যেটা বলেছে আমিও একমত, জনগণের সামনে পরিষ্কার করতে হবে এবং বিশ্বের কাছেও পরিষ্কার করতে হবে। এখানে তার ধর্মীয় পরিচয়টা যারা বড় করে দেখছে তারা কিন্তু প্রকারান্তরে ধর্মীয় কাঠ খেলে, ধর্মীয় কাঠ তো রাজনীতিবিদরা খেলবেই। আপনার এই ধর্মীয় এটা যে একটা অপকৌশল, এটাও আপনাকে প্রমাণ করতে হবে। এখানে যারা ধর্মীয় পরিচয়টা বড় করে তুলছে তারাও কিন্তু ষড়যন্ত্রের অংশ, এবং এই সরকারের বিরুদ্ধে মানে যে ষড়যন্ত্র যারা করছে তাদেরই একটা অংশ। এই ধর্মকে যারা প্রধান করে